মালদা, যার ছবি দিয়ে হয়তো দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে অলরেডি, আপনারা জানেন সকাল থেকে এক এক করে বিভিন্ন ছবি আপনারা দেখেছেন। যত বিকেল গড়িয়েছে তত ছবিগুলো আরো স্ট্রং হয়েছে, বোল্ড হয়েছে। আপনাদেরকে দেখিয়েছি সেই ছবি একযোগে। আজকে আপনারা দেখেছেন মালদায় জাতীয় মহিলা কমিশন পৌঁছিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছিয়েছে, মুখ্যমন্ত্রীর বারণ সত্ত্বেও বা অনুরোধ সত্ত্বেও আপনারা বলতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছিয়েছেন। ইতিমধ্যেই সেই ছবি কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন, যে ছবি কার্যত সেই জায়গায় বিভিন্ন পরিস্থিতি তৈরি করেছে। একে একে বিভিন্ন ছবি আমরা দেখলাম যেখানে ক্যাওয়াস্টিক সিচুয়েশন কার্যত তৈরি হলো। এখন অন্যদিকে আমরা ধুলিয়ানও দেখতে পেলাম, খুব নির্দিষ্টভাবে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা পৌঁছিয়েছেন আজ। ট্রাফিক গার্ড সেখানে এলাকা পরিদর্শন করেছেন তারা, এবং একই সঙ্গে ঘর ছাড়ারা যে অভিযোগ করছেন আটকে রাখার, আরও অভিযোগ তারা করছেন বাসি খাবার দেওয়ার অভিযোগ তারা সামনে নিয়ে আসছেন। সুরক্ষার দাবি জানাচ্ছেন তারা। আজকে লাগাতার একাধিক ছবি, যে ছবি মালদার ছবি, আমরা সেই ছবি আপনাদেরকে এক এক করে দেখিয়েছি। তবে আজকের এই আলোচনায় অবশ্যই যেটা খুব তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে, তার বার্তা ছিল খুব সুস্পষ্ট। তিনি কি বলছিলেন? তিনি আবেদন করে যে এখনই যাবেন না, আর কিছুদিন অপেক্ষা করুন। ওখানে শান্তি ফিরেছে, আস্তে আস্তে আরো শান্তির জায়গা সেটা নিয়ে আসা হচ্ছে। আগে মানুষের আত্মবিশ্বাস ফিরুক। আমিও তো যেতে পারতাম, এক একজনের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম হয় না, এটা মুখ্যমন্ত্রীর বার্তা ছিল, অনুরোধ করেছিলেন, কিন্তু রাজ্যপাল গেলেন। জানি না আমরা, মানে এই ধরনের ক্যাওয়াস যাতে তৈরি না হয়, হয়তো এর জন্যই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কারণ আমরা যে ছবিটা দেখলাম কার্যত এই ছবি, একটু দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আগেই রাজ্যপাল পৌঁছবার পর তার পরবর্তী পরিস্থিতিটা একবার দেখাই আপনাদেরকে, দেখুন। গ্রামবাসীরা রীতিমতো ব্যারিকেড अंदर जा रहे हैं, गाड़ी करके अंदर जा रहे हैं। দেখো ভাই, নিতে পারছি, দেখতে পাচ্ছ কি পরিস্থিতি হয়ে রয়েছে। একদিকে পুলিশ রয়েছে, আরেকদিকে গ্রামবাসীরা রীতিমতো ব্যারিকেড নিয়ে ধক্কাধাক্কি হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। গ্রামবাসীদের বিক্ষোভের জেরেই কিন্তু কিছুটা হলেও সংবাদ মাধ্যমকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। ক্ষুব্ধ তারা রীতিমতো সামনে চলে আসছেন, পুলিশের ব্যারিকেড মানছেন না, কারণ পুলিশের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলেছেন। পুলিশ কোনো কাজ করছিল না, সেই অভিযোগও কিন্তু তারা করেছিলেন। ইতিমধ্যে গ্রামের মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, তারা কিন্তু পুলিশ এলাকার প্রত্যেক মানুষজন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হোক, সংবাদ মাধ্যমকে কাজ করতে দেওয়া হোক, কিন্তু সকাল থেকে সংবাদ মাধ্যমকে আটকানোর চেষ্টা। গ্রামবাসীরা তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানালেন, তীব্র তারা ধাক্কাধাক্কি করলেন এবং তারা বললেন যে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হোক ভিতর। স্থানীয় বাসিন্দাদের চাপে কিন্তু ঢুকতে দেওয়া হলো সংবাদ মাধ্যমকে সেই পারলালপুর হাই স্কুল, যেখানে আমি ইতিমধ্যে ছবিটা দেখানোর চেষ্টা করব। পারলালপুর হাই স্কুল, যেখানে ডক্টর সিবি আনন্দ বোস রয়েছেন, রাজ্যপাল তিনি কথা বলছেন শরণার্থীদের সঙ্গে। আমি বলছি এটা হচ্ছে পারলালপুর হাই স্কুল, যেখানে রাজ্যপাল পৌঁছলেন এবং সেই জায়গায় যাবার পর বা পরবর্তী পরিস্থিতিতে আপনারা দেখলেন ছবিগুলো ঠিক স্বাভাবিকভাবে কি আসলো। এখন অনেকগুলো প্রশ্ন আজকে আমি ডেফিনেটলি করবো, তার আগে বেশ কিছু বার্তা এসছে যারা ঘর ছাড়ারা রয়েছেন তাদের মুখ থেকে কি বার্তা উঠে আসছে শুনুন। লাইভ আছে সেই জন্য
ভিতরে যেতে চাই না, আমরা তো শুধু চাই মিডিয়া ভিতরে যাক, মিডিয়া ভিতরে যাক, আমরা পাবলিক ভিতরে যাবে না, মিডিয়া সব ভিতরে যাক। আমাদের একটা দাবি মিডিয়ারা ভিতরে ঢুকুক, বাস আর মিডিয়া ভিতরে যাবে, এই মহিলা মুখ্যমন্ত্রীর সবই এগুলো ষড়যন্ত্র, মিডিয়া ভিতরে যাবে। সিএনকে ঢুকতে বাধা দিচ্ছে, কিছু কি সত্যি সামনে আসবে সেই কারণে মাটি থাকবে না, সেই জন্য ভিতরে রাত্রে এখান থেকে সমস্ত যারা আশ্রয় নিয়েছে রাজ্য সরকার তাদের রাত্রে সরিয়ে দেওয়ার প্ল্যান নিয়েছিল এই বেঙ্গল পুলিশে, এবং শরণার্থীদের কি থাকতে দিচ্ছে না এখানে যারা আশ্রয় নিয়েছে? তাদের রাত্রে সরিয়ে দেওয়া অর্ডারে শোনেন, ভালো করে আগে শোনেন, সরিয়ে দেবে। আর রাজ্যপাল ঢুকতে দেওয়া হবে না, আমি যাই না, আমার উপরে এনে দেশ। কি বলেছে সংবাদ মাধ্যমকে ঢুকতে হবে না? দেখুন, মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও রাজ্যপাল গেলেন বটে এবং তারপর ছিল এই ছবি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, রাজ্যপাল তো গেলেন বটে, কিন্তু রাজ্যপাল গিয়ে দেখা করেছেন, সমস্ত কিছু ঠিক আছে, বহু অভিযোগ, দীর্ঘ অভিযোগ, বিভিন্ন অভিযোগের ছবিগুলো সুস্পষ্টভাবে সামনে আসছে, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কেন বারবার এই ধরনের ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া বা কেন মিডিয়া প্রবেশ করতে পারবে না, যে প্রশ্নগুলো তারা করছিলেন। আজকে একযোগে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যেটা বলছিলাম, যে জাতীয় মহিলা কমিশন গিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশন গিয়েছেন, তারা গেলেন বটে, কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে রাজ্যপাল যাচ্ছেন, জাতীয় মহিলা কমিশন যাচ্ছেন, জাতীয় মানবাধিকার কমিশন যাচ্ছেন, কিন্তু আলটিমেট সুরাহা কি হবে তাদের? আমাদের সব থেকে বড় প্রশ্নের জায়গা, হয়তো আমরা বেশ কিছু প্রশ্ন আজকের এইগুলো আম পাবলিকের প্রশ্নের জায়গা, কারণ হয়তো মুখ্যমন্ত্রী কি কারণে বারণ করছিলেন, হয়তো অন্ততপক্ষে এই ছবিটা থেকে হয়তো স্পষ্টত কিছুটা আভাস পাওয়া যায়। আমরা প্রশ্নও রাখছি যে এই কাওয়াস্টিক সিচুয়েশন যাতে না হয় তার জন্যই কি অনুরোধ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা অবশ্যই বড় প্রশ্নের জায়গা, আমরা ডেফিনেটলি ধীরে ধীরে আসবো, কিন্তু আমার এই প্রশ্নের জায়গা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এলো বটে, ঘর ছাড়াদের ক্ষেত্রে কোনো রকম সুবিধা হবে? আমার প্রথম প্রশ্নের জায়গা। দ্বিতীয়ত, কমিশনে যাওয়ার আগে স্কুলের দেওয়াল ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো কেন? গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, আমরা আজকে অনুধাবন করবো এবং ইনফ্যাক্ট যারা প্যানেলিস্টরা রয়েছে তাদের থেকে আলোচনায় জানবার চেষ্টা করব। এবং খুব গুরুত্বপূর্ণ এই জায়গাও, কেন ঘরছাড়ারা বলছেন তারা জেলবন্দি, এবং তাদের এটা কেন বলতে হচ্ছে তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না? কি চলছে তাহলে পরে সেখানে? ইনফ্যাক্ট জোর করে ফেরত পাঠানোর অভিযোগ করছেন কেউ কেউ ঘরছাড়া যারা রয়েছেন, কেন? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই জায়গায় মানে খুব স্বাভাবিকভাবে যেখানে আমরা এনএইচআরসিকে দেখছি, এনসিডব্লিউকে দেখছি, তারা যাচ্ছেন একযোগে, সিট তৈরি হচ্ছে, তারা তদন্তে নেমেছেন ইতিমধ্যেই। এখন ঠিক এই জায়গায় যেখানে প্রশাসনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যদি কেন্দ্র রাজ্যের সমন্বয় আগে থেকে থাকতো, একদম প্রথম থেকে, তাহলে পরে কি মর্মান্তিক ঘটনা এড়ানো যেত না? যদি থাকতো হয়তো এড়ানো যেত, তাই নয় কি? আপনারা কি বলবেন? ডেফিনেটলি আজকে আমাদের প্যানেলিস্টদের মাধ্যমে আজকে এই প্রশ্নগুলোর চেষ্টা করবো আমরা উত্তর নেবার জন্য। যারা উপস্থিত রয়েছেন আমি এক এক করে পরিচয় করাই। এই মুহূর্তে দূরাভাষ থেকে উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। তন্ময় দাকে স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য। অশোক দাকেও স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে অনেকে উপস্থিত হবেন, আমি এক এক করে পরিচয় করাবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, আমি ডেফিনেটলি যাবার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আমি তন্ময়দাকে দিয়ে শুরু করবার চেষ্টা করি, কারণ এক্ষেত্রে তন্ময়দা মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রাজ্যপালকে না যাবার জন্য, কিন্তু জানি না আমরা সেটা মুখ্যমন্ত্রীর এই অনুধাবন করতে পেরেছেন কিনা রাজ্যপাল। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখলাম অনেকটা প্রশ্ন উঠিয়ে দিচ্ছে। গেলেন তো বটে, কিন্তু এই ছবিটা কেন, কি মনে হয়? দেখুন, আজকে যেটা দেখা গেল যে এই সরকারের অনেক কিছু লোকানোর আছে। এই সরকার চায় না সত্য সামনে আসুক। আচ্ছা, আপনারা বলুন তো, সিএন কি যেতে পেরেছিল যেখানে ইমামদের নিয়ে তিনি মিটিং করছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে? তখন কি কারোকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল? তাহলে আজকে কেন এখানে এই পার্লারপুর স্কুলটাকে একটা জেলখানা মনে বানিয়ে দেওয়া হলো কেন? যে সেখানে কেউ ঢুকতে পারবে না, প্রত্যেকে বাধা দেওয়া হবে, কারোর সাথে কথা বলতে পারবে না, এটা কেন করা হলো? আজকে রাজ্যপালের কাছে মুর্শিদাবাদ থেকে মা বোনেরা এসে দেখা করেছেন, তাদের কষ্টের কথা অনেকটা জানিয়েছেন এবং রাজ্যপালকে অনুরোধ করেছেন তাদেরকে দেখার জন্যে। আজকে মুখ্যমন্ত্রী জানেন, তাকেও অনুরোধ করা হয়েছিল, তিনি একটুও সময় পেলেন না যে তাদের সাথে একটু নবান্নে ডেকে কথা বলি। না, রাজ্যপাল গেলেন যে কোনো সুবিধে হবে কি এতে?
দেখুন এখানে দেখতে পাচ্ছেন এমন ধরনের মানুষরা রয়েছে, তারা আমাদের রাজ্যে নিজ ভূমিতে তারা ঘরছাড়া অবস্থায় রয়েছে। তাদের কোনো ভরসা নেই পুলিশের ওপরে, কারণ পুলিশ, তারা ডেকেছে পুলিশকে, পুলিশ কোনো জায়গায় 4 ঘন্টা, কোনো জায়গায় 5 ঘন্টা পরে এসছে। পরিবারের চোখের সামনে 74 বছরের একটা বৃদ্ধ এবং তার ছেলে, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। তো এইগুলো হয়ে যাওয়ার পরে তাদের আর ভরসা থাকে পুলিশের ওপরে? তো তারা বাড়িতে ফিরতে পারছে না, ভরসা পাচ্ছে না। বহু মানুষ এখনো বাড়ি ঘর ছাড়া হয়ে রয়েছে, এমনকি এক রত্তি মানে দুধের শিশু নিয়ে তারা সেখানে রয়েছে। তো এই অবস্থা তারা যাবে কোথায় বলুন তো? আচ্ছা, তো তাদের কাছে যদি সরকার যদি তাদের পেছনে না থাকে, পুলিশ যদি এই কাজ করে, পুলিশ তো সরকারেরই অঙ্গ, তো তাদের কাছে তো পরে আছে, তারপরে আছে রাজ্যপাল। আজকে যদি তারা যদি রাজ্যপালও সেখানে না যান, তাদের সাথে কথা নাও বলেন, তারা তো অসহায় বোধ করবে, তাদের তো পাশে আর কেউ নেই মনে করবে তারা। আজকে এই যে মানবাধিকার সংস্থা থেকে আসছেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা উইমেন্স কমিশন বা রাজ্যপাল, এইগুলোতে তারা অন্তত এইটুকু ভরসা পাবে যে আমাদের সরকার তো আমাদের কিছু করবে না, কিন্তু এরা অন্তত আছেন আমাদের পেছনে। আচ্ছা, তারপরে সংবিধান মেনে যেটা হবে সেটা হবে। চলুন, গুরুত্বপূর্ণ জায়গা, খুব তাৎপর্য রয়েছে, আমরা অবশ্যই আলোচনা নেব। এই মুহূর্তে বৈষ্ণব চট্টোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, তিনিও যোগ দিয়েছেন। বৈষ্ণবদাকে স্বাগত জানাবো। বৈষ্ণবদা যোগ দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। আমি বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, শুনতে পাচ্ছেন তো আমার কথা স্পষ্ট? হ্যাঁ বলুন। বেশ, বৈষ্ণবদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও যাতে রাজ্যপাল না যান, তৎসত্ত্বেও আজকে রাজ্যপাল গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে এই কারণেই অনুরোধ করেছিলেন যাতে ক্যাওয়াসটি কোনো রকম সিচুয়েশন না তৈরি হয়, তিনি গেলে তৈরি হতে পারে, তাই কি আগে থেকে অনুধাবন করে তিনি বুঝতে পেরেছিলেন বলে এমনটা বলেছিলেন রাজ্যপালকে? যে ছবি দেখলাম সেখানে তো একেবারে ভয়ঙ্কর ছবি, কি মনে হয় আপনার? দেখুন, আমি এইটুকু বুঝি যে মুখ্যমন্ত্রী হলেন নির্বাচিত এবং প্রশাসনিক প্রধান, আর রাজ্যপাল হলেন মনোনীত সাংবিধানিক প্রধান। যখন একজন নির্বাচিত প্রশাসনিক প্রধান ওনাকে অনুরোধ করছেন, তখন সাংবিধানিক প্রধান হিসাবে, মনোনীত একজন হিসাবে তার নির্বাচিত মানুষটির কথা শোনা উচিত ছিল। এবার এখন ওখানে উনি গেলেন সেই অনুরোধকে উপেক্ষা করে, তাতে আমার নিজের মনে হয় যে উনি সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও সেই রীতিনীতিকে তিনি মর্যাদা দিলেন না। এবার ওখানে এখন অবস্থা শান্তিপূর্ণ বলে সবাই সব জায়গা থেকে খবর আসছে। এখন উনি ওখানে যাওয়ার পরে যদি পরিস্থিতি খারাপ হয় বা কোনো রকম ওনাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন উঠে আসে বা কিছু হয়, তার দায় দায়িত্ব তাহলে ওনাকে নিতে হবে। আমরা তো এইটা যা বলেছিলাম, ওয়াকফের মামলা নিয়ে আমাদের যে বিরোধিতা ছিল, সেই বিরোধিতাকেও সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। আমরা যে কথাগুলি বলেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টও কিন্তু তার আজকের যে সংবাদ মাধ্যমে যে রায় এসছে, যে সেইখানেও প্রতিফলিত হচ্ছে যে আমাদের যে বক্তব্যটা সেটাই আইনজীবীরা ওখানে যেটা বলেছেন তার সঙ্গে সাদৃশ্য আছে, এবং সুপ্রিম কোর্টও মনে করছেন যে এই মুহূর্তে এটা এরকমভাবে করাটা, সেটা কতগুলি জিনিস তারা বলেছেন, যেখানে কেসে সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর ওয়াকফ সম্পত্তি যেগুলো সেটেল হয়েছে সেগুলো বিচার্য বিষয় নয়। আবার যেখানে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বোর্ডের, সেখানেও যেখানে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকবেন সেটাও সেখানে মান্যতা দিয়েছে। তো আমরা তো সেই দিকটাই চেয়েছিলাম। আজকে রাজ্যপাল কোনো দিকটাই বিবেচনা না করে, তিনি এতদিন কোনো কিছুর মধ্যে ছিলেন না, জানেন না, এখানে সবকিছু আমরা সামলালাম, আমাদের সরকার সামলালো। একদিনে একযোগে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্যপাল একসঙ্গে। হ্যাঁ, আমি এইটাই প্রবলেমটা হলো কি, যে মণিপুরে যে এত বড় দিন ধরে ঘটনা ঘটলো, এত মানুষ মারা গেল, ওখানে ট্রাইবাল কন্যাকে রাস্তায় লুট করে, উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হলো। কোথাও দেখেছেন ওদের জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ সেখানে গিয়ে ব্যাপারটা দেখেছে? এখানে একটা জেলায় হয়েছে, সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তারা কাস্টাডিতে আছে, তাদেরকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার বলেছে। ব্যাপারটাকে যখন আন্ডার কন্ট্রোল নিয়ে এসছে, তখন এসে মহিলা কমিশন, তারা মণিপুরে যাচ্ছে না কেন? তারা উত্তরপ্রদেশে যে এত বড় বড় ঘটনা ঘটলো সেখানেই যাচ্ছে না কেন?
কেবলমাত্র ওনাদের বিরোধী বলে মমতা ব্যানার্জি এই রাজ্যে বাংলাকে বদনাম করার জন্য জাতীয় মানব, এটা গতবার ইলেকশনে 2021-এ হেরে যাওয়ার পরেও এসেছিল। তার কি রেজাল্ট হলো? গত 2021-এ হেরে যাওয়ার পর পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে যে জাতীয় মানবাধিকার কমিশন এতবার কমিশন এসছে, তার কি ফলাফল হলো 2025 সালে? উত্তরটা দিতে বলুন তো। খালি মানুষকে বিভ্রান্তি করার জন্য আর এইভাবে হাওয়া গরম করার জন্য এটা করে কি লাভ হচ্ছে বিজেপি পার্টি? এটাই আমার প্রশ্নের জায়গা। আমি তন্ময়দার কাছে রাখবো আপনার প্রশ্ন ধরেই। তন্ময়দা হাত তুলছে। তন্ময়দা সত্যি মানে আমার আমরা তো আগে দেখেছি তন্ময়দা একাধিকবার গেছে, এনসিডব্লিউ গেছে, এনএইচআরসি গেছে, রাজ্যপাল পর্যন্ত গিয়েছেন, কিন্তু আখেরে কোনো লাভ হয়েছে? রাজ্যে তো বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই সময় আমরা দেখেছি তাদেরকে যেতে। বৈশ্বনাথদাকে প্রথমেই বলবো, বৈশ্বনাথদা আইনজীবী, উনি খুব ভালো কথা বলেছেন। সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে, সুপ্রিম কোর্টে চলছে, তো সেটাই হচ্ছে সাংবিধানিক ওয়েতে হয়। তাহলে এবার আপনি বলুন তো, আপনাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন কলকাতার বুকে বললেন যে জেলায় জেলায় প্রথমে আন্দোলন করে স্তব্ধ হবে, তারপরে কলকাতায় 50টা পয়েন্টে 2000 করে লোক বসিয়ে স্তব্ধ করে দেবো? এটা হচ্ছে সংবিধানের কোথায় লেখা আছে আপনি বলতে পারবেন আইনজীবী হয়ে? আর তারপরে তিনি বলার পরে কেন হচ্ছে মুখ্যমন্ত্রী নীরব থাকলেন, তাই কিছু বললেন না, তার উপরে ব্যবস্থা নিলেন না? তাহলে কি মুখ্যমন্ত্রীর সম্মতি ছিল? আজকে ওয়াকফ বিল নিয়ে হিন্দুদের সাথে কি সম্পর্ক আছে? হিন্দুদের কেন অ্যাটাক করা হচ্ছে? আর যারা করছে তারা কিভাবে করতে পারছে পুলিশের চোখের সামনে? এটা উত্তর দিতে পারেন আপনি সাংবিধানিক ওতে? বুঝলাম। সেইটা প্রথমে বলুন যে আপনারা উস্কানি দিয়েছেন, আপনারা অশান্তি করেছেন, আপনাদের নেতারা ওখানে উস্কানি দিয়েছে করে হিন্দু নিধন করছেন, হিন্দুদের ঘর ছাড়া করছেন। এটা হচ্ছে সবটাই ষড়যন্ত্রের অঙ্গ। ওয়াকফ বিলটা আসল নয়, ওয়াকফ বিলটা সুপ্রিম কোর্ট শুনছে, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় আপনি জানেন। বলুন। আরে তো চিৎকার করছে। দেখুন, আমি তো দূরে আছি, আমি আপনার কথা আমাকে একটু বলতে দেবে। একদম। গত 1 বছর ধরে শুভেন্দু অধিকারী কন্টিনিউয়াস হিন্দু মুসলমান করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। উনি ভোট পাবা ইলেকশনের সময় বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর হেরে যাবার পরে বলছে হাম লোগ উসকো সাথ জো হামারা সাথ হয়। কত বড় একটা ভণ্ড রাজনৈতিক দল! কেবলমাত্র করে দেখুন, প্রধানমন্ত্রী 30% কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়া হবে কে বলেছিল? বিভিন্ন বিজেপি আপনাদের মনে রাখা উচিত। তারপর এখন দেশকে মানুষকে ভাগ করতে চাইছে। এই দেখুন, এই কথার মাঝখানে ঢুকে পড়লে কি করে? আমি আগে শুনে নি, বৈশারদাটা শুনে নি আগে, তন্ময়দা রিপ্লাই দেব আপনার থেকে। এইটুকু ধৈর্য রাখুন। এবার শুভেন্দু অধিকারী কন্টিনিউয়াসলি গত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে যখন দেখলেন যে প্রধানমন্ত্রী টেলিপ্যাসেঞ্জারি করার পর পরাজিত, অমিত শাহ ঘাঁটি গেড়ে বসে থাকার পর পরাজিত, 9 নির্বাচন হয়েছে, 1 লক্ষ আধা সামরিক বাহিনী এসছে, তারপরে পরাজিত হয়ে গেল, লোকসভাতেও হেরে গেল, সিট কমে গেল, বিধানসভাতেও হেরে গেল, সিপিএম শূন্য হয়ে গেল 2 জায়গায়, লোকসভায় বিধানসভায়। ঘটনা ঘটার 1 সপ্তাহ পর একযোগে সেখানে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, অন্যদিকে সিট। খুব স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে তৎপরতা কেন্দ্র বা রাজ্য উভয়েরই হয়তো প্রথম থেকে, মানে ঘটনা ঘটবার পর তৎপরতার থেকে ঘটনা ঘটবার আগের তৎপরতা হয়তো খুব প্রয়োজনীয় বলে অনেকে মনে করেন, অনেকে প্রশ্ন তোলেন। এখন ঠিক এই জায়গায় আমি রাজনৈতিক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তর্ক বিতর্কের জায়গাটা ডেফিনেটলি হচ্ছে। আমি একটু অমিতাভদার কাছে আসবার চেষ্টা করবো, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভদার কাছে ঠিক এই প্রশ্নের জায়গায় অমিতাভদা আসা যাওয়া, মানে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্যপালকে আমরা দেখেছি একাধিক বিভিন্ন ঘটনায় এই রাজ্যের বিভিন্ন সংগঠিত অপরাধ সেখানে গিয়েছেন, তারা আসেন, একটি রিপোর্ট করেন, রিপোর্ট জমা দেন, কিন্তু আলটিমেট কোনো রকম সুরাহা সেটা কি পাওয়া গিয়েছে? ক্ষতিগ্রস্ত যারা হন তারা কি কোনো সুরাহা পেয়েছেন? লাভ হয়েছে তাদের? অমিতাভ দা, আমি একটু এই জায়গাটা বোঝবার চেষ্টা করব। মণিময়, আলোচনার শুরুতেই একটি কথা বলে দিই। সম্ভবত প্রথম পর্বে বিজ্ঞাপনের বিরতির আগে দুটি দলের 2 প্রবক্তা মোট দু রাউন্ডে বলবার সুযোগ পেয়েছেন। আমি প্রথমবার, এবং সম্ভবত সবশেষে আবার 30 সেকেন্ড সময় পাবো। আমি সেই 30 সেকেন্ড ওদেরই উৎসর্গ করছি, কারণ ওদের দায় রয়েছে নিজের দলের বিধানসভার টিকিট পাওয়ার, ফলে বাজার গরম করবার জন্য আরো অনেক কথা বলবেন, এবং লড়াইটাও তৃণমূল বনাম বিজেপি এই ইস্যুতেই চলবে। স্পষ্টত যে জায়গাটায় বোঝার যোগ্যতা এবং অযোগ্যতার কথা উঠে আসছে সেটা একটু চিহ্নিত করে দিই। নন্দীগ্রামে যখন রাজ্যপাল যান,
তদানীন্তন রাজ্যপাল তখন তৃণমূল কংগ্রেসের মনে হয়নি যে নির্বাচিত শাসক প্রধানের পরামর্শ করে নিয়ে মনোনীত শাসক প্রধানকে যাওয়া উচিত ছিল। যেখানে উপদ্রুত অশান্তির পরিস্থিতি, সেখানে যদি পুলিশ প্রশাসনের ওপর মানুষ ভরসা রাখতে না পারে, যে পুলিশকে মানুষ দেখেছে পালিয়ে যেতে, মুখ লুকোতে, সেখানে যদি ভরসা রাখতে না পারে, তাহলে রাষ্ট্রের পক্ষ, সরকারের পক্ষ থেকে কাউকে না কাউকে আশ্বাস জাগানিয়া একটা ব্যবস্থা নিয়ে পৌঁছতে হয়। রাজ্যপাল সে কাজটাই সম্ভবত করতে গেছেন। সেক্ষেত্রে যদি তিনি নির্বাচিত শাসক প্রধানের পরামর্শ নিয়ে যেতেন, সেটা হয়তো শোভন হতো। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে এসব শোভনতা অশোভনতার বিষয়টা থাকে না। তার দৃষ্টান্ত এর আগেও আমরা এ রাজ্যে দেখেছি, এবং বাম আমলেও আমরা দেখেছি। রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, আমি যে একটু আগে উল্লেখ করলাম, নন্দীগ্রামে পৌঁছে যাওয়া ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে। 1, 2, এই আলোচনায় আরো একটি চমৎকার দৃষ্টিভঙ্গি উঠে আসলো। বৈশ্বনাথ বাবু বলছেন সুপ্রিম কোর্টে ওরা যা বলছিলেন, সুপ্রিম কোর্টটা কি তাকে ইকো করছেন? কোথায় বলেছেন, কিভাবে বলেছেন? এ পর্যন্ত তো আমরা জানি একটি মাত্র রিট পিটিশন দাখিল হয়েছে, যেটি করেছে সম্ভবত সিপিআইএম। আর একই সঙ্গে মূল আইনের কাঠামো নিয়ে ওয়াকফদের পক্ষ থেকে একটা আবেদন জমা পড়েছে, সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে শুনানি করছে, এবং প্রথম যে পর্যবেক্ষণটি দিয়েছে সেটা খুব সংগত পর্যবেক্ষণ। সেই প্রশ্নে এই বিলের সংশোধনী দরকার, এটা আমরাও মনে করছি। কিন্তু পুরো ওয়াকফ বিষয়টাকে তো আপনারা গুলে বেটে একেবারে মানে সাধারণ সংখ্যালঘু মানুষজনের মাথায় বিষের মতো ঠেলে দিচ্ছেন। সভা থেকে চেঁচিয়ে বলছেন মুখ্যমন্ত্রী যে গরিব মুসলমানদের সম্পত্তি নিয়ে নেবে। ওয়াকফ কি গরিব মুসলমানদের সম্পত্তির বিষয় নাকি? এই ধরনের ফাজলাম ও প্রচারণামূলক বক্তব্য রাখছেন একজন নির্বাচিত শাসক প্রধান। লজ্জা করে না আপনাদের? আবার এখানে বসে বলছেন যে আপনাদেরই বক্তব্য সুপ্রিম কোর্ট ইকো করছে, প্রতিধ্বনিত করছে। তার চেয়েও বড় কথা, এই যে আজকে রাজ্যপাল যাবেন, এই মানে স্কুলটাকে ঢেকে দাও, পারলে তাড়াতাড়ি এদেরকে আবার এদের গ্রামে পাঠিয়ে দিয়ে দেখাও যে না স্থিতাবস্থা ফিরে এসছে, শান্তি ফিরে এসছে, উপদ্রুত পরিস্থিতি কেটে গেছে। এই প্রবণতা, এই চৌর্যবৃত্তি কেন? এবং এটা এর আগেও আমরা অন্য ক্ষেত্রে দেখেছি। যখন ডোনাল্ড ট্রাম্প এলেন আমাদের দেশে, যে পথ দিয়ে তিনি যাবেন সেই দুপাশে ওই প্লাস্টিক টাঙিয়ে বস্তিগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা। এই অদ্ভুত মানসিকতা শাসকদের। অর্থাৎ যেখানে তারা সামাল দিতে পারেন না, মানে 26,000-এর চাকরি সামাল দিতে পারলেন না, লাগালেন দাঙ্গা, খুঁজছিলেন লাশ, মারা গেল 2জন বাম সমর্থক। অতএব তৃণমূলের কেউ পড়লো না, সুতরাং মানে ব্যাপারটা আরো জমজমাট হয়ে উঠলো না, শকুন লাশ পেল না। এবার তাহলে কি হবে? তাকে ঢাকা দাও, চাপা দাও, সেখানে যাতে প্রশাসনের নজর না পড়ে, আমাদের এই মানবাধিকার কমিশন ইত্যাদিদের নজর সেখানে যাতে না পড়ে। অর্থাৎ সর্বতভাবে এই দলটার নৈতিকতার সঙ্গে সবই বুঝলাম, কিন্তু ঘর ছাড়াদের কোনো সুবিধা হবে কি এতে? আমার এটা খুব সিম্পল প্রশ্ন, হয়তো অমিতাভ, আমি আবারও আসবো আপনার কাছে ঠিক এই জায়গাতে। কোনো সুরাহা হবে কি? বৈশারদার কাছে আসবার আগে আমি একটু ডেফিনেটলি অশোক দাও রয়েছেন, অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, অশোক দার থেকে একটুখানি জানবার চেষ্টা করব। কারণ এই এলাকা কংগ্রেসের এলাকা। ঈশা খান চৌধুরী সাংসদ যাওয়ার পর সেখানে সেই স্লোগানিং তাকে আমরা বলতে শুনেছি, তিনি বিভিন্ন মত দিয়েছেন সেখানে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়? আশা করি এতক্ষণ অতিথি শিল্পী হিসাবে বসিয়ে রাখার পর আমাকে কিছুটা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে, আপনি মণিময় আপনার প্রতিবেদন যখন শেষ করলেন, আপনি একটা লাইন দিয়ে শেষ করেছিলেন যে কেন্দ্র এবং রাজ্য যদি আন্তরিকভাবে চাইতো তাহলে বোধহয় এই দাঙ্গা এড়িয়ে যাওয়া যেত। এই কেন চাইনি, এর মধ্যেই কিন্তু আপনার উত্তর লুকিয়ে আছে। আমাদের খুব সোজা কথা, বারবার করে আমরা বলেছি, আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, লোকসভার প্রাক্তন কংগ্রেসের দলনেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একই কথা বলেছেন, এবং ওখানকার সাংসদ মালদা দক্ষিণের ইশাদা, তিনিও একই কথাই বলছেন, এবং আমরাও বলছি 26-এর ভোটের আগে বাইনারি রাজনীতিটাকে সেট করার জন্য রাজ্য এবং কেন্দ্র, আমি এইভাবে না ভেবে যদি বলি বিজেপি এবং তৃণমূল, এই দাঙ্গা খেলাটাকে মারাত্মকভাবে চালাচ্ছেন। এবং আবার বলছি, সরকার যদি না চায়, রাষ্ট্র যদি না চায়, দাঙ্গা হতে পারে না। 2 নম্বর কথা, এখানে বৈশাদা বলছিলেন বটে, নির্বাচিত জনপ্রতিনিধির কথার একটা নাকি অবিশ্বাস্য গুরুত্ব আছে। মানে আমি আবার বলছি, একই কথা শুনি আজ মন্থরার মুখে। বৈশাদা, আপনার মুখ্যমন্ত্রী 2 দিন আগে বললেন কংগ্রেস কিছু করেনি, ওখানে কংগ্রেস জিতেছে, কংগ্রেস তার দায়িত্ব পালন করেনি। ওখানে নির্বাচিত জনপ্রতিনিধির নাম ঈশা খান চৌধুরী, তিনি যখন উপদ্রুত অঞ্চল পরিদর্শনে গেছেন, ডিএম, এসপি, এডিজি কেউ তাকে ঢুকতে দেননি, তিনি ঢুকতে পারেননি। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ঢুকতে দেয়নি প্রশাসন, অথচ আপনারা মিথ্যাচার করছেন কংগ্রেস কিছু করেনি। 3 নম্বর কথাটা আমি বলছি, এই জিনিস নতুন কিছু নয় যেটা অমিতাভদা বললেন, একেবারে শাসক চাইছে এটাকে আড়াল করতে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প আসলেন, আর ওদিকে দিল্লির দাঙ্গা, তখন
মুড়ে দেওয়া হলো, দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল একদম ঢেকে দেওয়া হলো, আর ট্রাম্পকে নিয়ে মুজরো নাচা হলো। আর আজকে এতগুলো বছর পরে সেই দাঙ্গার অন্যতম অভিযুক্ত মহামান্য সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন, তার নাম বিজেপির কপিল মিশ্র, সুপ্রিম কোর্ট দিয়েছে। কথা বৈশাদা, অর্ধেক গ্লাসে জল আছে মানে অর্ধেক গ্লাস ফাঁকা, এরকম তো ব্যাপারটা নয়। ওয়াকফ নিয়ে যিনি মামলা করেছেন পশ্চিমবঙ্গ থেকে, তার নাম ঈশা খান চৌধুরী। এই তথ্যটা জানিয়ে রাখা উচিত। মামলা করেছে জয়রাম রমেশ। সংসদে আমরা সোচ্চার হয়েছি, সংসদে আমরা সোচ্চার হয়েছি। আর আপনার দলের এমপি আবু তাহের বলেছেন, আমার দল নয়, আবু তাহের আপনার দলের এমপি বলেছেন এই ওয়াকফ আন্দোলনে তৃণমূলের মানে মধ্যে কিছু লোকজন ঢুকে গিয়ে আন্দোলনটাকে নষ্ট করতে গেছে। তাহলে এর দায় দায়িত্ব কংগ্রেস নেবে নাকি এর দায় দায়িত্ব অন্য কেউ নেবে? আর একটা কথা বলছি মণিমাই, আমি অনেকক্ষণ বাদে বলতে পারি, সংক্ষেপেই বলছি। এর আগে প্রচুর কমিশন এসছে, পোস্টপল ভায়োলেন্সের পরেও কমিশন এসছে, রাজ্যপালও গেছেন। আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে, বিধানসভা পরবর্তীকালে কংগ্রেস আক্রান্ত হয়েছে, বাম কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে, রাজ্যপাল বেছে বেছে বিজেপির বাড়িতে গেছেন, কমিশনের সদস্যরা বেছে বেছে আক্রান্ত বিজেপি সদস্যদের বাড়িতে গেছেন। এই ডিসক্রিমিনেশন কেন? এবং আজকে আবার বলছি, এই কমিশনের যে কমিশনগুলো আসছে তাদের নিরপেক্ষতা, তাদের স্বচ্ছতা, তাদের অভিসন্ধ নিয়ে প্রশ্নটা এই কারণে উঠে যায়। আমি একেবারে সোজাসুজি বৈষ্ণবদার কাছেই আসবার চেষ্টা করবো, কারণ অমিতাভ দাও প্রশ্ন তুলছেন, অশোক দাও প্রশ্ন তুলছেন, মানে রাজনৈতিক বিশ্লেষক, কংগ্রেস মুখপাত্র দুই প্রশ্ন তুললেন। কমিশন যাবার আগে বা রাজ্যপাল যাওয়ার আগে কেন ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো এলাকা, পুলিশের বিরুদ্ধেই বা স্লোগানিং কেন উঠলো, এই যাবতীয় প্রশ্নগুলো বৈষ্ণবদা কেন উঠবে এই প্রশ্ন করছেন, আপনার কি মন্তব্য? দেখুন, আমি একটা কথা বলছি যে এইটা রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, তার সবসময় উচিত যে প্রশাসনিক প্রধানের কথা আলোচনা করে পরামর্শ গ্রহণ করা। এবার কোন ক্ষেত্রে নন্দীগ্রামের সঙ্গে এইটাকে তুলনা করা যায় কি না সেটা যারা বলছেন তারা বুঝবেন, তারা দিয়ে দায়িত্ব নিয়ে। আর যেখানে গণ্ডগোলটা হয়েছে সেই লোকসভা কেন্দ্রের এমপি হলেন ঈশা খান চৌধুরী। তো ঈশা খান চৌধুরীর একটা দায়িত্ব থাকে, যখন তার লোকসভা কেন্দ্রে কোনো গণ্ডগোল হয় বা কোনো এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা হয়, সেই ঘটনাগুলোকে কন্ট্রোল করার, পাবলিকের সাথে গিয়ে ইন্টারাকশান করে বা যে কোনোভাবেও প্রশাসনের সঙ্গে কথা বলে সেটাকে ইন্টারাকশান করে সেটাকে বন্ধ করা। তো সেই জায়গায় ইউসুফ পাঠান কোথায় গেলেন বৈষ্ণব বাবু? রাজ্যের ইউসুফ পাঠানের কথা বলুন। বলেছেন যে অঞ্চলের মানুষ ঘর ছাড়াও অঞ্চলে ওই বিধানসভাটা মালদার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আপনাদের দলের জনপ্রতিনিধি ইউসুফ পাঠান কোথায়? ঈশা খান দিকে বল ঠেলছেন, ইউসুফ পাঠান কোথায় সেটা পরিষ্কার করুন। ঠিক আছে, শুনুন, খারাপ লেগে থাকে তাহলে উনি বলবেন। এবং এখানে বিজেপি যে আমাদের রাজ্যে দাঙ্গা করতে চাইছে বা একটা গন্ডগোল লাগাতে চাইছে, এটা তো কংগ্রেসের হায়ার লিডারশিপটা এটা স্বীকার করেন যে দেশ জুড়ে গুজরাটে দাঙ্গা করে তবেই উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তারপরে প্রথম পুষ্পস্ত বক্তা পাঠিয়েছিলেন মাননীয়া। গুজরাটের দাঙ্গার পরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সারা ভারতবর্ষের যে নেত্রী, তার নাম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। করে চিৎকার করে উঠলে তো বৈষ্ণবদা বলেন, আরে চেঁচিয়ে কি হবে, বাইরে রয়েছে শুনতে অসুবিধা হবে। বৈষ্ণবদা সরি, আপনার টার্মে বলুন না, আপনার টার্মে না হলে বললে মুশকিল। ঠিক বলুন। আরে এই কথাগুলো তো বারবার বলেছেন, বারবার হেরেছেন। সিপিএম শূন্য হয়ে গেছে, বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, বিজেপির সিট কমে গেছে, এই কথাগুলো তো অনেকবার বলেছেন। মানুষ কি আদৌ আপনাদের কথা গ্রহণ করছে? টিভি চ্যানেলে চান্স পান বলে চিৎকার করেন, মানুষ কি আপনাদের এগুলোকে গ্রহণ করে? গ্রহণ করে না, তো করে না বলেই তো হেরে যায়। একদম মানুষ গ্রহণ করে না, মানুষ তো ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া, ব্যালট বক্স টিভি খেলা, এগুলোকেই মানুষ গ্রহণ করে। রাজনৈতিক দল তার গদির লোভে দঙ্গা লাগাতে চাইছে, এটা অমিতাভদা আমি আসছি অমিতাভদা, আমি আগে বৈষ্ণবদার কথা শেষ করে দাও। ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি, এটা তো মূল লক্ষ্য তো গদি। প্লিজ এটা তো বিজেপি পার্টি তার গদির লোভে দেশের মানুষকে বিভাজন। ঠিক আছে, হয়েছে বৈষ্ণবদা, শুনে নিন একটু। ঠিক আছে, আমাকে একটা প্রশ্ন করেছে, একটু বলতে তোরা বারবার আমরা বলছি, প্লিজ আপনার ঈশা খান, আমি আসছি বৈষ্ণবদা
আপনার কাছে আসছি তার আগে আচ্ছা ঠিক আছে বলুন অশোকদা কিছু বলবেন আমি আবার আগে শুনে বলছি নিয়ে তন্ময়দার কাছে আসবো। ঈশা খান চৌধুরী প্রথম দিন থেকে জনমত গঠন করেছেন, সংবাদ মাধ্যম জানেন, মহল্লায় মহল্লায় মিটিং করেছেন। এই রাজ্যের পুলিশ তাকে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও উপদ্রুত এলাকায় ঢুকতে দেয়নি, 1 নম্বর। আর 2 নম্বর, গোধরা কাণ্ডের পরে, গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী হন, প্রথম গুলদস্তা যার পক্ষ থেকে পৌঁছে গেছিল তার কাছে, তার নাম মাননীয় মমতা বেশ, আপনারা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, প্রশ্ন রেখেছেন, ঠিক আছে উত্তর নেব। তন্ময়দা বলুন। হ্যাঁ আরে এইসব কথা চলে না, যা বাবা, বৈষ্ণব দা তো মহা মুশকিল। কথা বলে লাভ নেই। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা বৈষ্ণব দা শুনে আবার তন্ময়দা প্রশ্ন হচ্ছে কমিশন দু তরফ থেকেই, সেটা জাতীয় মহিলা কমিশন হোক, জাতীয় মানবাধিকার কমিশন হোক, কোন রকম কাজ কি হচ্ছে আলটিমেটলি, এই প্রশ্ন প্রত্যেকেই করছে। সেইটুকু আমাদেরকে একটু উত্তর দিন। সেটা বৈষ্ণব দাও প্রশ্নটা তুললেন যে আলটিমেট যাওয়ার আশা। দেখুন, এটা হচ্ছে তারা গিয়ে ওখানে রিপোর্ট দেবেন দিল্লিতে, তাতে কি হবে? এবং তারপরে সেখান থেকে কি নেওয়া হয় অ্যাকশন বা কি হয় সেটা দেখতে হবে। আজকে আপনি জানেন কলকাতা হাইকোর্ট বলেছে, বিভিন্ন কিছু হয়েছে, কলকাতা হাইকোর্ট সাথে সাথে একটা হাইকোর্ট মণিপুরে কেস যাচ্ছে চলছে। রে, মণিপুরে কলকাতা না, আপনি মণিপুরে বলতে যাচ্ছে পারবেন না, কেন? আপনি বলতে পারবেন মণিপুরে না। যাচ্ছে রে, আপনি কিন্তু মণিপুরে বলতে পারবেন না। বিশ্বনাথ বৈষ্ণব, আমি আপনার সঙ্গে বলিনি এই কথা। তাহলে মণিপুরটা আপনার সময় আমি বলে দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গ নিয়ে প্রথমে আলোচনা করে নিই, মণিপুর নিয়ে অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমি আপনাকে বলছি, আপনি আমাকে বলতে দেবেন, পশ্চিমবঙ্গে যেদিন থেকে তৃণমূলের বারবারন্ত হয়েছে সেই দিন থেকে একের পর এক দাঙ্গা শুরু হয়েছে। আমাকে উদাহরণটা দিতে দিন। 2009 সালে আপনারা পার্লামেন্টে ইলেকশনে সব থেকে বেশি সিট পেয়েছিলেন। বসিরহাটে তৃণমূল জিতেছিল, বারাসাতে তৃণমূল জিতেছিল। 2010 সালে পুরো রাজ্যে তৃণমূলের ঝড় বইছে, তৃণমূল ক্ষমতায় আসবে। সেই সময় দাঁড়ান, আরে আমি তো বলছি তৃণমূল এই রাজ্যে, আরে এই রাজ্যে তৃণমূল বেড়েছে তবে থেকে আরএসএস বেড়েছে এই রাজ্যে। বলুন, এই রাজ্যে তৃণমূলের বারবারন্তের সাথে আরএসএস এর বারবারন্ত হচ্ছে। বলুন, থামাতে বলো, বেশ বেশ আমি শেষ করে নেই। এবার সেই তৃণমূল বেড়েছে, RSS বেড়েছে। সালে দেগঙ্গায় দাঙ্গা হয়েছিল, তখন বিজেপির কোনো এমএলএ নেই, এমপি নেই, কাউন্সিলর নেই, ভোট আছে 5%। তাহলে এতে কি প্রমাণ হয়? RSS ছিল তো। যেদিন থেকে তৃণমূলের RSS ছিল, RSS এর দুর্গা ছিল, পশ্চিমবঙ্গে শুরু হয়। অসুবিধা কি? আর এইটা সবসময় জানবেন, এই আমি আরেকটা কথা বলে দিই, এই কংগ্রেস আর বাম দুটো অপ্রাসঙ্গিক দল এই কথাটা বলে বাইনারি বাইনারি বাইনারি। ব্যাস। আচ্ছা, আপনাদেরকে হয়ে গেল, বৈশ্বনাথ তন্ময়দার মিল হয়ে গেল, বৈশ্বনাথ তন্ময়দার মিল হয়ে গেল। দেখুন, এদের দুজনের কাছে শত্রু আমরা, এরা আসেন কেন? তৃণমূল বিজেপির কাছে শত্রু আমরা। একজন নাহলে পরে শুনতে পারবো না কিছু। আচ্ছা, আজকে কে বারণ করেছে কংগ্রেস বা বামদেরকে ওখানে ঘর ছাড়া মহিলাদের পাশে গিয়ে দাঁড়াতে? কে বলে? সবাই তো গেছে। কারণ এই আপনি গেছেন? তারা বাইনারি কেন বলছেন? বাইনারি তো বিজেপি বাইনারি যেটা করছেন, বলবেন করছে, না? বিজেপি আপনি মাঝখানে কথা বলছেন, আপনি কথা বলতে পারবেন না আপনি। আরএসএস এর দুটো উইং, তৃণমূল আর বিজেপি। বিজেপি যেটা করছে, ঘর ছাড়াদের পাশে রয়েছে, তাদের হয়ে কথা বলছে, তাদের হয়ে প্রতিবাদ করছে, এইটা বিজেপি করছে। অমিতাভ দা আপনার কাছে আসবো। আর কংগ্রেস এটা করতে পারছে না, কারণ তাদের ওই একসাথে তোষণ। কারণ এই দেশে ওই ভোট হচ্ছে পার্টিশনের আগে, পার্টিশনের হয়ে গেল। পরে ঠিক আছে, একটাই রাজনীতি, তোষণ চলছে, জওহরলাল নেহরু তোষণ চলছে। রাজনৈতিক দল নিজেরা নিজেদের মধ্যে কথা বলবেন, নিজেরা প্রশ্ন পাল্টা প্রশ্ন বলবেন, করবেন। তন্ময়দা, আমি বলছি সাধারণ মানুষের বক্তব্য। আমি আসছি অমিতাভ দা, আপনার থেকে ডেফিনেটলি উত্তর নেব। আমি ঠিক এই জায়গা থেকে এই সাধারণ মানুষ যারা ঘর ছাড়া, তারা আজকে কি অবস্থায় পড়ে রয়েছেন, অন্তত পক্ষে এইটুকু বোঝা উচিত প্রত্যেকের আমাদের। আমরা সেটা অনুধাবন করব তাদের বক্তব্যের মাধ্যমে। একবার শুনুন কি বলছেন তারা, দেখুন। আমাদের অভিযোগ বলতে কি, পুলিশ প্রশাসনে এত চাপ পড়েছে, মানে আমাদেরকে এখানে মানে দেখে লাগছে যে জেলে ঢুকে আছি ওরকম হয়ে গেছে আমাদের। মানে কি চাপ দিচ্ছে? পুলিশ চাপ দিচ্ছে কি তোমরা এখান থেকে বাড়ি যাও, শুধু বাড়ি যাও। গ্রাম আছে আর কেউ আছে যারা আমাকে নিয়ে এনে রেখেছে এখানে, তাদের সঙ্গেও কথা বলতে দেয় না, এমন অবস্থা। আপনারা কি বাড়ি ফিরতে চান? এখন বাড়ি আমাদের নিরাপত্তা না হতে গেলে আমরা বাড়ি যাব না। পুলিশ এসে কি বলছে? পুলিশ বলছে কি না তোমরা বাড়ি যাও, নিরাপত্তা আছে। আমাদের ওখানে নিরাপত্তা কেমন করে হলো? ওখানে আমরা তো যেটা বলেছি
আমাদের ওখানে সারা জিন্দগির মতো আজকে বাসি ভাত দিয়েছে কালকে একটা পুলিশকে এত বেগারটা করলাম একটু আমাকে বাইরে যেতে দেন 3 দিন থেকে বাইরে যেতে দেয় না কাল থেকে খুব অবস্থা খারাপ আমাদের এখানে আমাদের ওখানে ক্যাম্প হইলেই আমরা বাড়িয়ে যাবো না বিয়ে সাহেব থাকুক আমাদেরকে দেখতে না পাই কেউ জন্য আমরা কি আসামি আছি ক্রিমিনাল আছি বেরোতে দেয় না যারা বাইরে বেরোচ্ছে ওদেরকে আবার ঢুকতে দেয় না না দেখা করতে দেয় না তো কাল পরশু দিন রাত্রে 3টা লোক গিয়েছে বাইরে এখন পর্যন্ত ঢুকতে দেয় না ঠিক আমাদেরকে বাইরে বেরোতে দেওয়া হোক গ্রামের লোকের সাথে দেখা করতে দেওয়া হোক গ্রামের লোককে ঢুকতে দেওয়া হোক কোন দিকে খারাপ আছি আমরা দেখুন আমরা বর্তমানে আছি পাল্লালপুর হাই স্কুলে এখানে দুদিন থাকার পর আমরা শনিবার এসেছি দুদিন থাকার পর আমাদের উপর কন্টিনিউয়াস চাপ দেওয়া হচ্ছে যে আপনারা বাড়ি ফিরে যান এবং নানা জিনিসের না আমরা এখন ফিরতে চাই না আমরা চাইছি যে পুরোপুরি আমাদের সুরক্ষা দিয়ে হ্যাঁ ক্যাম্প বসিয়ে তারপরে আমরা ফিরতে চাই আর 17 জন এখান থেকে নাকি কালকে চলে গেছে হ্যাঁ অনেকে সেটা ঠিক বলতে পারছি না যে উনারা কোথায় গেছেন কিন্তু শোনা যাচ্ছে যে উনারা অনেক দেরি করে নিজস্ব স্থানে পৌঁছেছে পাল্লালপুর হাই স্কুলে ঘর ছাড়াদের এটা অভিযোগ আবারও বলছি আমি এই কথার প্রসঙ্গ ধরে অমিতাভদার কাছে আসবো তারপরে বৈষ্ণবদার থেকে উত্তর নেবার চেষ্টা করব অমিতাভদা এটা প্রত্যেকে বলছেন এই জায়গায় যা যা অভিযোগ তারা করছেন দেখো এই ছবিটা তো রাজ্যের জন্য একটা অস্বস্তিদায়ক ছবি যে দাঙ্গা পীড়িতদের একটা ক্যাম্প চলছে এই ছবিটা রাজ্য প্রশাসনের সুশৃঙ্খলার কোনো চিত্র তুলে ধরে না বিশেষ করে ভোট যখন এগিয়ে আসছে ফলে মানে এখন এদের মানে কি বলবো গোদের উপর বিষ পড়ার মতো এই মানুষগুলো এদেরকে যত তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি মিডিয়াতে প্রচার করা যাবে এই তো শান্তি ফিরে এসছে স্থিতাবস্থা ফিরে এসছে তাই এদের উপরে চাপ দেওয়া হচ্ছে এবং এটা এদের অনেক পুরনো খেলা চিরকালের পুরনো খেলা সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে মানে মানুষগুলো এখনো আতঙ্কিত চোখে মুখে এদের এত ভয় বিপর্যস্ত এরা কিন্তু একটা অদ্ভুত কথা বলছেন সেটা হচ্ছে ওরা একটা সুরক্ষা চাইছেন এবং সেই সুরক্ষাটা রাজ্য পুলিশের সুরক্ষা নয় কারণ রাজ্য পুলিশ তো মানে হাত তুলে নিয়ে খেদিয়ে দিয়ে দায়িত্ব থেকে হাত ঝেড়ে দিতে পারলেই বাঁচে এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে ওরা চাইছেন ওখানে বিএসএফ বা কেন্দ্রীয় সামরিক আধা সামরিক বাহিনীর সুরক্ষা বলয়ের ভেতরে ওরা ওদের নিজেদের গ্রামে প্রত্যাবর্তন করবেন ফলে বোঝাই যাচ্ছে রাজ্য প্রশাসন কতটা মানে কি বলবো ভেঙে পড়েছে বা তার উপরে সাধারণ জনমানুষের আস্থা কোথায় তো কোন তলানিতে চলে গেছে এটা খুব স্পষ্ট এবং আজকের তারিখে বসে এই যে আবারও বলছিলাম এত উপদ্রুত পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমাদের এই আলোচকদের প্রধান দুই দলের আলোচকদের সাহস হবে না বলার যে পশ্চিমবঙ্গে 356 জারি করবার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দরকার এবং এরা এখানে মণিপুর পর্যন্ত চলে যাবেন কেউ ওখান থেকে গুজরাট চলে যাবেন দুনিয়া ঘুরে আসবে এই মুহূর্তে এই যে গোটা পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেটা ভোটের স্বার্থে এবং এই সংকীর্ণ রাজনীতির বলি হচ্ছেন সাধারণ মানুষ খুব বেশি সময় পাবো না প্রত্যেক বক্তার কাছে তাই যাওয়ার চেষ্টা করবো শুরুটা করবো বৈষ্ণবদাকে দিয়ে বৈষ্ণবদা যা অভিযোগ সামনে আসছে মানে সেখানকার ঘর ছাড়াদের মুখ থেকে যা অভিযোগ বা অমিতাভদারাও যে অভিযোগ করছেন একযোগে বিজেপিও করছে কংগ্রেসও করছে একদম আপনার স্পষ্ট রিপ্লাই এক্ষেত্রে কি হবে আপনি এটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে বাংলাকে বদনাম করার জন্য বিজেপি একটা ষড়যন্ত্রের করেছে এবং সেই ষড়যন্ত্রটা বারবার ব্যর্থ হয়েছে দেখেছেন অবস্থা দেখুন আরে আপনারা বাংলা মায়ের মুখে কালি বাকিয়েছেন আচ্ছা বাংলার প্রধান শাসক প্রধানমন্ত্রী দলের কাছে আসবো আগে এক এক করে নালে চাকরি চাইনি চাকরি খেয়েছে অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ ভট্টাচার্য জগাই আর মাথায় ঘুষগুলো কে খেয়েছে আপনারা এই ধরনের অশান্তি কে খেয়েছে আপনারা দাঙ্গার টাকা বেরিয়েছিল আপনারা যেখানে যেখানে আছে এটা বলে দিন একটু মণিপুরের দাঙ্গা কে আছে জেলে উন্নয়ন হয়েছে কাদের রাজ্যে বিলকিস বেগম হয়েছে আজকে হচ্ছে বাংলায় এমন অবস্থা করেছে আপনাদের মালা পরিয়ে রেপিস্টদেরকে আর আপনি কি কথা বলেন বাংলা মায়ের কালি মাখিয়ে করছে এখন কি বাংলাকে শেষ করে আপনারা চলো আপনারা খালি বাকিয়েছেন বিজেপি ক্ষমতায় আসেনি এখন বেশ কি বলছেন আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান শেষ করতে হবে বিজেপি ক্ষমতায় আসেনি এখনো করে 4 মিনিট অনুষ্ঠান শেষ করতে হবে না সব বক্তারাই রয়েছেন বলবেন আরে কামিনী কাঞ্চি আরে বাংলায়
কামিনীকে আর কাঞ্চনকে দেখায় মানুষ দেখেছে। আর কাঞ্চন হচ্ছে অর্পিতা মুখার্জি খারাপ করেছিল। দেখুন, মানে আচ্ছা বেশ বেশ, আমি অমিতাভদার কাছে আসবো, তবে অমিতাভদাকে দেখতে পাচ্ছি না আমি। বেশ দেখলাম আপনাদের ঠিক আছে, ঠিক আছে। রায় বলেছে আপনি কালি মাখিয়েছেন নিজের ওই অর্পিতা মুখার্জি বেশ বৈশারদা, বেশ আমি সময় পাবো না। কর্মীরা আর কি আমার একটাই প্রশ্ন ছিল, এই ঘর ছাড়াদের রাজনীতি নয়, আমি আবারও বলছি এই ঘর ছাড়াদের কথা ভাববার কেন্দ্র রাজ্য সমন্বয়ের জায়গাটা ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই পৌঁছচ্ছে সেখানে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার ফিরিয়ে দেবে সব, কোন ঘর ছাড়া। একদম একদম বিরাট বিরাট রাজ্যের করবে। মুখ্যমন্ত্রী বারংবার বার্তা দিয়েছেন বৈশারদা, ঘর ছাড়া হচ্ছে, বাইরের রাজ্য সরকার ফিরিয়ে দেবে। কিন্তু তারপরেও এই সিচুয়েশন কেন হচ্ছে জানিয়ে প্রশ্ন বিজেপি তুলছে। আমি আসবো। জীবন ফিরিয়ে দিন। বেশ বেশ বেশ, অনেকগুলো বিষয় রয়েছে, আমি শেষ করবার চেষ্টা করবো। অশোক দা বলুন, আপনার থেকে একটু উত্তরটা নিয়ে নি, আমি আসছি সময় পেলে। বৈশারদা, দেখুন, আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করব, রাজনৈতিক বিতর্ক চলবে, কিন্তু শেষ পর্যন্ত আমার দলের তরফ থেকে যা বলা হয়েছে আমি সেই কথাই বলবো। প্রধান দায়িত্ব নিতে হবে আমাদের মানুষকে, হাতে হাত মিলিয়ে দাঙ্গার আগুনে ইন্ধন নয়, দাঙ্গার আগুন নেভাতে হবে। আমরা বাংলার মানুষ পারবে বাঁচাতে বাংলার সম্মান, বেশ। বাংলার মানুষ পারবে বাঁচাতে বাংলার সম্মান, হিন্দুদের গ্রাম পাহারা দেবে মুসলমান। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ জানাবো। বৈশারদা ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তন্ময়দা, অমিতাভদা এবং অশোকদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে। দেখুন, আমাদের আজকে অনুষ্ঠানে যে কটা প্রশ্নের জায়গা, খুব স্বাভাবিক, সাধারণ মানুষের এই দুঃখ দুর্দশা, সেটা যদি উভয় মিলে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক গড়ে তুলে যদি সেটা সঠিকভাবে এখন যদি রূপায়ণ না করা যায়, তাহলে পরে সংশয়ের জায়গা বা জানিয়ে প্রশ্ন প্রত্যেকে তুলছে। আশা করি এই প্রশ্নের অবসান ঘটবে, এই প্রশ্ন হয়তো আসবে না। আমরা মানুষ প্রত্যেকে যাতে শান্তিতে বসবাস করতে পারি, অন্তত এইটুকুনি অ্যাসপেক্টস দিয়ে হয়তো আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। তাই অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন আপনারা CNN।